লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব ৪২-এর শেষাংশ। শুভ্র বেডশিটের নরম বিছানায় শুয়ে থাকা অষ্টদশী একদৃষ্টিতে উপরে তাকিয়ে আছে, আর তার দিকে ঈগল পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে গ্যাংস্টার বস নিকের। এমন দৃষ্টি অ্যানির নজর এড়িয়ে যায়নি, বরং এই নজর থেকে বাঁচার জন্য হাঁসফাঁস করতে থাকে। অ্যানি শুকনো ঢোক গিলে বলে, এইভাবে তাকিয়ে আছেন কেন? আর ওই লোকটা কি মরে গিয়েছে? নিকের কপাল কুঁচকে আসে। রক্তে ফবিয়ে থাকা মেয়েটাও পরপর খুন করে যাচ্ছে। তুমি তো দেখছি আমার থেকেও বড় কিলার। অ্যানি বিছানা চাদর খামচে ধরে চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, আমিও আপনার মতোই খুনি, তাই না? নিক ঠোঁট কামড়ে ধরে। এক বনে শোনা যায় দুজন সিংহের রাজত্ব চলে না, অথচ এক রুমে থেকে দুই সিংহ মিলে রাজত্ব চালাচ্ছে। ইন্টারেস্টিং, তাই না বেবি গার্ল? অ্যানি অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, আমিও এতটাও সাহসী নই। পরিস্থিতি আমাকে এমন হতে বাধ্য করে, বারবার খুনের আসামি হয়ে যাই। নিক গ্রীবাদেশ নাড়ায়, আমার বউ আমার মতোই হবে। অ্যানির গলায় চোখ যায়, লাল হয়ে জায়গাগুলো স্পষ্ট। নিকের দৃষ্টির রং বদলাতে থাকে, ধীরে ধীরে কঠোর হতে থাকে চোয়াল। ঘন ঘন নিঃশ্বাস টেনে অ্যানির গলায় প্রথমে নরমভাবে হালকা স্পর্শ করে, কিন্তু সেই নরম স্পর্শ ছিল সাময়িকের জন্য। নিকের হাতের শক্ত চাপ গিয়ে লাগে অ্যানির গলাতে। ক্ষতবিক্ষত অ্যানি দুর্বল শরীর নিয়েই ছটফটিয়ে ওঠে, লম্বা শ্বাস টানে, চোখ থেকে বিরতিহীনভাবে পানি পড়তে থাকে। পানিতে ভরে ওঠা চোখ দুইটা নিয়েই নিকের দিকে তাকায়। নিকের পৈশাসিক চোখ দুইটা তাকে কাঁপিয়ে তোলে। নিক চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস টানে। হাতের বাঁধ ধীরে ধীরে নরম হয়ে আসে। এক ঝটকে অ্যানির বুকের ওপর থেকে চাদরটা সরিয়ে দেয়। নিক টি শার্টটা উপরে তোলে, পেটের একপাশে সেলাইয়ের জায়গাটা দৃশ্যমান হয়ে ওঠে। নাভির নিচে কারো নখের আঁচড় এড়ায় না, সেলাইয়ের পাশে অগণিত চুমু খায়। এইদিকে অ্যানি হতভম্ব হয়ে যায়। গ্যাংস্টার বস ছন্ন ছাড়ার ন্যায় উন্মাদের মতো নিজের ঠোঁট কামড়ে ধরে। তার নিঃশ্বাসের শব্দ পুরো রুম জুড়ে বিচরণ করছে। অ্যানি চোখ বন্ধ করে রেখেছে, ভয়ে শিউরে উঠছে বারবার। নিক দাঁত পিষে চোয়াল শক্ত করে ক্ষতের দিকে তাকায়। খোদার কসম করে বলছি, এই শরীরে যে সামান্য স্পর্শ করেছে, তাকে আমি নরকের থেকেও বেশি কষ্ট দিয়ে মারব। এতদিন অনেক ছাড় দিয়েছি ব্লাডি বীজগুলোকে। সবার জীবনের অন্তিম মুহূর্তগুলো চলে এসেছে। এই যন্ত্রণা, এই চোখের পানি, এই রক্ত সব আমি লক্ষগুণ ফিরিয়ে দিব। যত ফোঁটা রক্ত এই শরীর থেকে নির্গত হয়েছে, তার থেকেও হাজার গুণ রক্ত দিয়ে আমি আফ্রিকার রাস্তা রাঙাবো। যতটুকু যন্ত্রণা নিয়ে এই চোখ দুইটা বন্ধ হয়ে গিয়েছিল, তার থেকে কোটিগুণ যন্ত্রণা পাবে পুরো দেশ, আকাশ, জমিন, চন্দ্র সূর্য দেখবে নিক জেব্রানের স্ত্রীর শরীরে আঘাত করার পরিণতি ঠিক কতটা যন্ত্রণাদায়ক। অ্যানি মুখে হাত দিয়ে ফুঁফিয়ে ওঠে, আমি খুব খারাপ, তাই না? আমার ভাগ্য তো আল্লাহ নির্ধারণ করেছে, ভাগ্যে যা আছে তাই হবে। তাই বলে এতটা জঘন্য না হলেও পারত। বুঝে ওঠার আগে প্রিয়জনদের হারিয়ে ফেললাম। নিজের অস্তিত্ব অনুমান করার আগে বাবা মায়ের বিকৃত রক্তাক্ত লাশ দেখেছি। বাপ হারালাম, মা হারালাম, সম্মান ইজ্জত সব হারিয়ে ফেললাম। যে চাচা বাবার সমতুল্য হয়, সেই আপন চাচার কুনজরে পড়েছি দিনের পর দিন। ভালোবাসার বদলে পেয়েছি লালসা। এক পর্যায়ে তাকেও খুন করলাম, তাও এমনভাবে যেটা আমি সজ্ঞানে দেখলে কখনো টিকতে পারতাম না। ভাগ্য আমার সহায় হলো না। একের পর এক পুরুষের কালো নজর আমাকে শেষ করে দিচ্ছিল। পাচার হলাম, নিলামে উঠলাম, রক্ষিতা হলাম, টর্চারের শিকার হলাম। এক পর্যায়ে কারো নামমাত্র বউ হয়ে গেলাম। নাবালক থেকে সাবালকও হতে পারলাম না। 18 বছরের জীবনে এত এত বীভৎস ঘটনার সম্মুখীন হয়েছি যে এখন আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। হাঁপিয়ে উঠেছি, শক্তি সব ফুরিয়ে গেছে শরীরের। চারপাশে অন্ধকার শুধু, নিঃশ্বাস আছে কিন্তু প্রাণ নেই। আমি বেঁচে আছি, কিন্তু এই বেঁচে থাকা আমার মরণ সমতুল্য। আমার ধ্বংসের মূল কারণ এই ফাকিং সৌন্দর্য। আপনার কাছে মিনতি করছি, অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিন আমার মুখটা, প্রয়োজনে পুরো শরীরে অ্যাসিড ঢেলে দিন। অ্যানি কথাটা শেষ করতে পারেনি, তার আগে নিক অ্যানির চোয়াল শক্তভাবে চেপে ধরে। নিকের রেগে যাওয়া দেখে তাচ্ছিল্যভাবে হাসে। রক্তাক্ত ধূসর চোখ দুইটার দিকে তাকিয়ে মলিন হেসে বলে, রাগ করছেন এটা ভেবে যে আমি কুৎসিত হয়ে যাব? আমি অসুন্দর হয়ে গেলে আমাকে স্পর্শ করবেন কিভাবে? আমার কাছে আসবেন কিভাবে? অসুন্দর কুৎসিত হলে তো তখন আসতে রুচিতে বাঁধবে। আন্ডারগ্রাউন্ডের বস আপনি, তখন হয়তো ধাক্কা মেরে নিজের বাড়ি থেকে বের করে দিবেন। শেয়ালে খেলো নাকি মানুষরূপী নরখাদক খেলো সেটাও দেখবেন না। তখন অবশ্য কেউ পাচার কেন্দ্রেও নিবে না। কোনো পুরুষ আমার দিকে কুনজর দিবে না। মাফিয়ার আমার সম্মান, আমার অহংকার নিলামে তুলবে না।
আমি তো সেটাই চাই, সবাই আমাকে এড়িয়ে চলুক, আমার মুখ দেখে যাতে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নিক। অ্যানির কথা বলা বন্ধ হয়ে যায়, অ্যানির দুইটা ঠোঁট চুম্বকের মতো আঁকড়ে ধরে। অ্যানির চোখ বড় বড় হয়ে যায়, নিক চুমুর বদলে ঠোঁটের নরম অংশ কামড় বসিয়ে দেয়। সাথে সাথে অ্যানি ব্যথায় গঙিয়ে ওঠে। নিক পুনরায় চুমু খেলো না। যতটা রাগ নিয়ে সে ঠোঁটে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক ততটা রাগ নিয়ে অ্যানির চোখে চোখ রাখলো। এক হাত আঙুল দিয়ে অ্যানি রক্তাক্ত ঠোঁটে চেপে ধরলো। অ্যানি নাক মুখ খিঁচে নেয়, সাথে সাথে অ্যানির ব্যথাটাকে নিক তোয়াক্কা করলো না। গ্রীবাদেশ নাড়িয়ে বলে, আমাকে রাগানোর জন্য তোমার মুখের বাক্যই যথেষ্ট। কিন্তু এই দৃষ্টি আমাকে থামিয়ে দেয়, তবে আমার হাত চলে বেশি। এই মুহূর্তে ক্ষতবিক্ষত না থাকলে প্রতিটি শব্দের জন্য অগণিত থাপ্পড় এই নরম গালে পড়ত। থেমে আবারও নিজের ঠোঁট কামড়ে ধরে। ট্রাস্ট মি বেবি গার্ল, ক্ষমতা থাকলে এই মুহূর্তে তোর পুরোটা শরীর অ্যাসিড দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলতাম। কিন্তু তোর আর্তনাদ, ছটফট করার দৃশ্য কে সইবে? গ্যাংস্টার বসের আছে কি সেই ক্ষমতা? বল বান্দির বাচ্চা। শেষের লাইনটা এতটা গর্জন দিয়ে বলেছে যে অ্যানির পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সে যখন প্রায় চোখ বন্ধ করে ফেলেছিল, তখন নিকের উন্মাদ আচরণ সে একটু হলেও দেখেছে। চিনতে পারেনি এই বেপরোয়া ছন্নছাড়া মানবটাকে। এই লোকটা তো একটা মনস্টার, কিন্তু সেদিন এমন উন্মাদ কেন হয়ে গিয়েছিল? অ্যানির চোখে এখনো সেই দৃশ্য ঝাপসাভাবে দৃশ্যমান। নিক ওর দুই গালে হাত দিয়ে বলছিল, এই চোখ খোল, তোর কিছু হলে শ্বাস নিতে পারবো না আমি। জান আমার জীবনেও আর আঘাত করব না তোকে, তবে আঘাত করব সেটার পরিমাণ কম। শুয়োরের বাচ্চা চোখ খুলে রাখ। শালে আমি ছোট থেকে হতভাগা, মা নেই বাবা নেই, বিশাল এই পৃথিবীতে আমি একা। আমার মতো এতিমের ভাগ্যে হয়তো সুখও নেই। কুত্তার বাচ্চাদের সহ্য হচ্ছিল না আমার জীবনে কেউ এসেছে, জন্ম থেকে আজ পর্যন্ত বাপ ছাড়া কারোর ভালোবাসা পায়নি। মাদার ফাকদের কলিজা জ্বালা করছিল নিক জেভরানের সুখ দেখে। তার পরিবার হয়ে যাবে এইটা ভেবে। বউ চাই আমার। খবরদার, চোখ বন্ধ করলে ধ্বংস চালিয়ে দিব। ওদের টার্গেট ছিল গ্যাংস্টার বসের প্রাণভোমরা। আমার প্রাণভোমরা এতটাও দুর্বল নয় যে একটা ব্লাডি বীজের আঘাতে নেতিয়ে পড়বে। এই গল্পে সহজ সরল মেয়েটি তুমি হলে, এই গল্পে সব থেকে বীভৎস রমণীয় তুমি। কলিজা আমার, শ্বাস বন্ধ করবে না, চোখ বন্ধ করবে না। প্রয়োজনে নিজের জীবনে ত্যাগ করব, এরপরও তোমার সুরক্ষা নিশ্চিত করব। এই পৃথিবী অনেক নিষ্ঠুর জান, টিকে থাকতে হলে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। আমি চোখ বন্ধ করলে কেউ নেই তোর, একা বাঁচতে পারবি না 2 মিনিট। তুই চোখ বন্ধ করে ফেললে আমারও কেউ নেই। তুই মরে যেতি কালো হাতের থাবায়, আর আমি মরব হৃদয়ের রক্তক্ষরণে। অ্যানি চোখ বন্ধ করে ফেলে, কথাগুলো এখনো তার কানে বাজে। এরপর কি হয়েছে জানা নেই। বাহিরেও হয়তো নিকের এই চিৎকারের শব্দ গিয়েছে, কিন্তু কেউ আসার সাহস নেই। করিডোরের সামনে গার্ড দাঁড়িয়ে আছে, কারো আসার ক্ষমতা নেই এই রুমে। অধিরাজ বসেছিল একটা চেয়ারে। নিকের চিৎকারে শুকনো ঢোক গিলে গলা ভেজায়। বসের রাগ অধিরাজ সব থেকে কাছ থেকে দেখেছে। নিক রেগে গেলে কারো কাঁচা মাংস চিবিয়ে খেতেও দ্বিধা করে না, কিন্তু সেই পর্যন্ত এখনো যায়নি। মাংস খেতে দেখেনি কখনো সে। অধিরাজ ঠোঁট ভেজায়। নিক কথাটা বলে অ্যানির কাছ থেকে সরে যায়। রাগে কাঁপছে তার শরীর, সেটা চোখ মুখ দেখলেই বোঝা যায়। নিক দরজার কাছে আসতে থেমে যায়। কোনো এক সাধারণ বাক্য গ্যাংস্টার বসের রোগ কোথাও বিলীন হয়ে যায়। চোখে মুখে ভেসে ওঠে অপ্রত্যাশিত বিস্ময়। 5 মিনিট জড়িয়ে ধরে রাখবেন আমায়, কথা দিচ্ছি। 5 মিনিট শুধু। নিক ঘুরে দাঁড়ায়, আশ্চর্য হয়ে অ্যানির দিকে তাকিয়ে থাকে। নিকের ভাষা হয়তো অ্যানি বুঝেছে। এরপরও খোঁচা মেরে ছাদের দিকে তাকিয়ে বলে, শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে বলে আসতে চাইছেন না? সামান্য সেলাই পড়েছে মাত্র, এতেই মুখ ফিরিয়ে নিচ্ছেন? নিকের চোয়ালখানা শক্ত হয়ে যায়, বড় বড় পা ফেলে অ্যানির কাছে যায়। সরিয়ে দেওয়া চাদরটা ঠিক করে দিয়ে চোয়াল শক্ত করে বলে, এই কথার অপরাধে এখন তোমার নাজেহাল অবস্থা হতো। তোমার চিৎকার পুরো হসপিটালের মানুষ শুনতো। আর তোমার ছোট। নিকের কথা শেষ করতে পারল না, অসমাপ্ত রেখে অ্যানি নাটকীয় ভঙ্গিতে বলে, কি করতেন? আঘাত করতেন? নিজের অসুস্থ স্ত্রীকে আঘাত করতে আপনার খারাপ লাগবে না? নিক ঠোঁট কামড়ে ধরে মৃদু হাসল। অ্যানির গালে ঠোঁট ঘেঁষে বলে, হুম, মাই ফাকিং লেডি। জ্ঞান হারিয়ে যাওয়ার মতো ক্রিকেট ম্যাচ খেলতাম। হসপিটালের বেডটা অনেক নড়বড়ে, বেড ভাঙার কাজ করতাম। তোমাকে শাওয়ারের কাজে ভোগাতাম, গ্যাংস্টার বসের হাতে আবারও নিজের সব কিছু হারাতে। অ্যানি লজ্জায় চোখ নামিয়ে ফেলে, মিনমিন সুরে বলে, আপনার মতো নির্লজ্জ পুরুষ জীবনে একটাও দেখিনি। মুক্ত নয়, যেন অ্যাটম বোমা। নিক অদ্ভুতভাবে হেসে বলে, সব উপরওয়ালার পবিত্র দান। বউ দেখলে শুধু মুখ নয়, আরও অনেক কিছুই চলে।
অ্যানি চোয়াল পিষে চোখ রাঙায়। চুপ করবেন আপনি, কি সব অশ্লীল কথাবার্তা! সি, কিছু করতে হবে না আপনাকে। কোথায় যাচ্ছিলেন, চলে যান। নিক গম্ভীরতা টেনে বলে, যাবো বেবি গার্ল, এখনই যাব। অনেক বড় খেলা যে এখনো বাকি। অ্যানি চট করে তাকায় নিকের দিকে। কি কিসের খেলা? নিক বাঁকা হাসে, অ্যানির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। অ্যানি হার্টলেস পুরুষটার শরীরের ঘ্রাণ নেয়। মাতাল করা ঘ্রাণ এইটা, যা অষ্টাদশী হৃদয়কে তুলপার করে দেয়। অ্যানি চোখ বন্ধ করে বলে, ঘৃণা করি আপনাকে নিক জেব্রান। প্রতি ন্যানো সেকেন্ডে সমুদ্রে যত ঢেউ ওঠে, তার থেকেও বেশি ঘৃণা করি। এই ঘৃণার পরিমাপ নেই। আপনার জন্য মায়া কাজ করে না। নিক নিচের ঠোঁট কামড়ে ধরল। এই ঘৃণার ভাগও আমি কাউকে দেব না। এইটা আমার ব্যক্তিগত সম্পদ। যাকে ঘৃণা করো তার বুকে শান্তির নিঃশ্বাস ফেলছো। তোমার চিন্তা ভাবনা অদ্ভুত, মাই ফাকিং রোজ। অ্যানি থমথমে খেয়ে যায়। নিকের বুক থেকে মাথা তোলার জন্য যুদ্ধ শুরু করে। নিক ছেড়ে দেয়। অ্যানি বুক থেকে মাথা তুলে বিড়বিড় করে ওঠে, লোকজন খোঁটা দেওয়ার জন্য একদম প্রস্তুত থাকে। শয়তান কোথাকার! নিক দাঁত পিষে শক্ত গলায় করে ধমকে ওঠে, মুখ দিয়ে গালি বের করলে থাপড়িয়ে কানে তালা ঝুলিয়ে দিব বেয়াদব। অ্যানি চোখ ছোট ছোট করে বলে, আর আপনি যখন সারাদিন ফাঁক ফুক ব্লাবলা উঠতে বসতে বিভিন্ন গালি দিতে থাকেন তখন? নিক অ্যানির দুই গাল ধরে ওর দিকে ঝুঁকে যায়, নেশালো গলায় বলে, আমি খারাপ তাই আমি গালি দেই? এই কণ্ঠস্বর, এই ঠোঁট পবিত্র। আমার জন্য এগুলো কোটি টাকার থেকেও দামি। এই জিনিসগুলোকে দুনিয়ার কোনো জিনিস দিয়ে কেনা সম্ভব নয়। এগুলো আমার জন্য অমূল্য রত্ন। এদের উপর বাজে প্রলেপ পড়তে দিলে বাজে কিছু ঘটিয়ে ফেলবো। এই ঠোঁটে আমি স্পর্শ করে বারবার রক্তাক্ত করব। ঘা শুকানোর জন্য মলম লাগিয়ে দিব। ঘা শুকিয়ে গেলে সেখানে পুনরায় আমার ওষ্ঠ আর দন্তের স্পর্শ পাবে। এই জবানার ঠোঁটের সাহায্যে গালি যাতে দিতে না দেখি। অ্যানি শুকনো ঢোক গেলে নিক একইভাবে ঝুঁকে অধিরাজের ফোনে টেক্সট পাঠায়। 2-3 মিনিটের মধ্যে দুজন মহিলা ডক্টর কেবিনের ভেতরে প্রবেশ করে। নিক এখনো অ্যানির উপর ঝুঁকে আছে। ডক্টর রুমে প্রবেশ করে এদের এমন পরিস্থিতিতে দেখে অন্য কিছু ভেবে নেয়। পিছন থেকে মনে হচ্ছে তারা কোনো ভালোবাসায় লিপ্ত। ডক্টর দুইজন অপ্রস্তুত হয়ে গলা কেসে বলে, মিস্টার নিক, কিছু লাগবে? ডাক্তারদের কণ্ঠ পেয়ে অ্যানি থতমত খেয়ে যায়। নিকের বুকে হাত দিয়ে ইশারা করে সরে যাওয়ার জন্য। নিক চোখ রাঙাতে গিয়েও থেমে যায়। অ্যানির কাছ থেকে উঠে দাঁড়ায়। বুক টান টান করে এক হাত পকেটে গুজে গম্ভীর আওয়াজ তুলে বলে, আমার ওয়াইফকে আজ নিয়ে যাব, সব কিছুর ব্যবস্থা করুন। একজন ডক্টর অবাক হয়ে বলে, কিন্তু স্যার, অপারেশন কালমাত্র হলেও উনি এখনও অনেক দুর্বল। সেলাইয়ের ক্ষত এখনও তাজা, আর চিকিৎসার সময় অনেক কিছুই আমাদের চোখে এসেছে। ওনার মানসিক কন্ডিশনও বেশ একটা ভালো নয়। হয়তো অনেক দিন বা বছর ধরে ট্রমাতে আছে। এখন এই ট্রমার মধ্যে পড়ে আছে। সময় এভাবে চলতে থাকলে ওনার শারীরিক সমস্যা হতে পারে। নিক এক পলক তাকায় অ্যানির দিকে। অ্যানি নিজেও জানতো না যে সে ধীরে ধীরে এত ট্রমাতে চলে যাচ্ছে। সেজন্যই হয়তো মাঝে মাঝে নিজে মারাত্মক অস্থির লাগে, ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে দিতে। অ্যানি চোখ নামিয়ে ফেলে। নিক অ্যানির দিকে তাকিয়েই বলে, এইসব নিয়ে চিন্তা আপনাদের না করলেও চলবে। সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে নিয়ে যাব। এখানে যা চিকিৎসা পাবে তার থেকে বিপুল পরিমাণ ভালো চিকিৎসা সে নিজের রুমে পাবে। মানসিক সমস্যা হলে হোক, আমাকে না ভুললেই হবে। ডক্টর থমথমে খেয়ে বলে, স্যার, আপনি কি অন্য জায়গা থেকে ডাক্তার আনার কথা ভাবছেন? দেশের বাহির থেকে? নিক ভ্রুকুচকে বলে, আমার থেকে বড় ডাক্তার আর কে আছে? 36 বছর বয়সী ডাক্তারটা অবাক হয়ে বলে, আপনি ডক্টরের পড়াশোনা করেছেন কবে? আমার জানা মতে আপনি তো একজন গ্যাংস্টার। নিক চোয়াল শক্ত করে তাকিয়ে বলে, এই জন্য আপনাদের সংসার টেকে না? এত বালমার্কা প্রশ্ন করতে বলেছি আপনাদের। ডাক্তার ডাক্তারের মতো থাকবেন। অতিরিক্ত বকবক করলে শরীরটা থেকে মাথাটা আলাদা করে ডাস্টবিনে ফেলে দিব। প্রতিনিয়ত জামাইয়ের চুমু দিনে মিনিটে মিনিটে খেলে বউ এমনি সুস্থ হয়ে যায়। নিক থেমে যায়, সামান্য ধমক দিয়ে বলে, ব্যবস্থা করুন সব কিছুর। ডাক্তার দুজন নিকের ধমকানো আর নির্লজ্জ কথায় থতমত খেয়ে যায়। ব্যবস্থা করার জন্য বের হয়ে যায় রুম থেকে। অ্যানি অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কোনো জাতের মানুষ আল্লাহ! ধমকানো ছাড়া কোনো কথা বলতে পারে না। ভাই, তুই খারাপ আর নৃশংস, সেটা আমরা সবাই জানি। তাই বলে এইভাবে কথা বলবি? একজন আপনার বড়, আরেকজন আপনার মায়ের বয়সী। নিজের মায়ের বয়সী একজন মহিলার সাথে এইভাবে কথা বলতে খারাপ লাগে না? নিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, দেখে বোঝা যাচ্ছে রেগে যাচ্ছে। অ্যানির মস্তিষ্ক সজাগ হয়। নিক মা নামক শব্দটা সহ্য করতে পারে না। লোকটা কি আবার রেগে যাবে, তীব্রভাবে আঘাত করবে তাকে?
শুকনো ঢোক গিলে রমণী মিহি সুরে বলে, সরি, প্লিজ রাগ করবেন না। নিক ঠোঁট কামড়ে ধরে বলে, তোমার সাথে রাগ করেও এখন লাভ নেই, আপাতত কিছু করতে পারবো না। আর মহিলা মানুষের সাথে রস মিশিয়ে কথা বলার মতো পুরুষ আমি নই। অ্যানি তাচ্ছিল্য হেসে বলে, এই জন্য আমার সাথে এতটা বাজে ব্যবহার করেন, আমাকে যন্ত্রণা দেন, কখনো মানসিক কখনো শারীরিক। নিক অ্যানিকে দুই হাত দিয়ে আলগোছে কোলে তুলে নেয়, এমনভাবে নেয় যেন অ্যানি ছোট একটা বাচ্চা, একটু চাপ লাগলেই ব্যথা পাবে। নিক কোলে তুলে তাকিয়ে বলে, এইটার নামই বউজাত, পুরো রাত সোহাগে ডুবিয়ে রাখলেও দিনে কি করেছি সেটা মনে রাখবে। অ্যানি চোখ বন্ধ করে নাই, কথা বদলে ঠোঁট চেপে ধরে নিজের। এত তাড়া কিসের আপনার? 2 দিন না যেতে ওই জাহান্নামে নিয়ে যাচ্ছেন কেন? আর এইভাবে নিয়ে যাচ্ছেন যদি ব্যথা পাই। নিক হাঁটা ধরে, আমার থেকে নিরাপদ স্থান তোর জীবন আর একটাও নেই। আর বাড়িতে তো যেতেই হতো, তোমার জন্য তো গেম অপেক্ষা করছে বেবি। রাতের শেষ প্রহর, এখনো আবছা অন্ধকার, ধরণীতে সামান্য আলো ফুটেছে মাত্র। নাজলি ঘুম থেকে উঠে কেন্দ্রের দিকে চলে যায়। ঋদ্ধিমা মেয়েটা প্রচুর মিশুক, মেয়েটা গল্প করতে করতে ঘুমিয়ে গিয়েছে কখন হয়তো নিজেও টের পায়নি। কিন্তু নাজলি পুরো রাত চোখের পাতা এক করতে পারেনি। ভেতরে একটাই টেনশন, নিক, অ্যানি, নাবিদ, প্রতিটা ব্যক্তিকে ঘিরে, কাউকে বাঁচানোর তাগিদে আবার কারো থেকে বাঁচার তাগিদে। বর্তমানে নাবিদের খোঁজে সে অস্থির, নাবিদের নম্বরটা সে মনে করতে পারছে না। নাবিদের নম্বরের শেষ সংখ্যাটার 2টা ভুলে গিয়েছে। এখন কি করবে সে নিজেই হতাশ। নাজলি হাঁটতে হাঁটতে একটা নির্জন রাস্তার সামনে এসে পড়ে। হুট করে কোথা থেকে যেন একটা কালো গাড়ি ঝড়ের গতিতে এসে থামে। নাজলি ভয়ে অনেকটা পিছিয়ে যায়। গাড়িটা এতটা বেগে ব্রেক কষেছে যে একটুর জন্য অ্যাক্সিডেন্ট করে ফেলতো। গাড়িটা থামার সাথে সাথে নাজলি কিছু বিশ্রী গালি দিয়ে প্রয়োগ করে, রাগে কিরমিরিয়ে বলে, মাতালের বাচ্চা, গাড়ি চালানোর সময় খবর থাকে না নাকি মানুষ মনে হয় না লোকেদের? নাজলির আগে ফুসফুস করছে। গাড়ির দরজা খুলে নেমে আসে একজন শক্তপোক্ত দেহের লোক। লোকটার রাগান্বিত দৃষ্টি নাজলির দিকে। নাজলি রাগ দেখে আরও কিছু বলতে যাবে, মুহূর্তেই থেমে যায়। সামনে থাকা পুরুষটাকে দেখে কপাল কুঁচকে ফেলে। মনে পড়তে থাকে রাতের সেই অন্ধকার নরকময় দৃশ্যগুলো। ঘৃণায় গা গুলিয়ে আসে তার। আরিশ চোখ থেকে সানগ্লাস খুলে গাড়ির ভেতর ছুঁড়ে মারে। নাজলির দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, ইচ্ছে তো ছিল গাড়ির নিচে পিষে ফেলি, বাট আফসোস সরে গেলে। নাজলি দূর সমুদ্রের দিকে তাকায়, তাচ্ছিল্য হেসে বলে, আপনার এরিয়া থেকে চলে এসেছি, এখনো শত্রুতা কিসের আপনার? অন্যকে না পিষে নিজেই পিষে যান, তাহলে অন্তত একটু মুক্তি পাবো, জানোয়ার কোথাকার। আরিশ চোয়াল শক্ত করে বলে, মুখটা কেটে সমুদ্রে ভাসিয়ে দিব ফাজিল, গাড়িতে ওঠো ফাস্ট। নাজলি চোখ ছোট ছোট করে ফেলে, মাথা ঠিক আছে আপনার? আমি উঠবো, তাও আপনার গাড়িতে? স্বপ্ন দেখতে দেখতে চলে এসেছেন নাকি? প্লিজ বাড়িতে গিয়ে লম্বা শাওয়ার নিন, এতে মাতাল ভাবটা কেটে যাবে। আরিশ রাগে কপালে ঘেঁষে আঙুলের সাহায্যে নিচের ঠোঁট কামড়ে ধরে বলে, আমাকে রাগিও না, চলো আমার সাথে। নাজলি একই ভঙ্গিতে বলে, আপনারা ক্ষমতাধর শক্তিশালী মানুষ, আপনাদের রাগানোর সেই শক্তি আছে আমার বলুন? যদি রেগে যান দেখা যাবে রাতের অন্ধকারে গাড়ির ভেতরে আমার ধ্বংসলীলা চালানো শুরু করেছেন। এরপর 2-1 জন সঙ্গী এসে আমার মৃতদেহটাকে নিয়ে যাবে, এটাই পরিণতি হবে। আরিশ ভ্রু কুঁচকে ফেলে, সামনে এগিয়ে যায়। নাজলুর সামান্য পিছিয়ে যায়, অথচ তাদের দূরত্ব অনেকখানি। আরিশ বাঁকা হেসে বলে, সারাদিন স্বামী স্বামী বলে চিল্লাতে থাকা মেয়েটা আজ পিছিয়ে যাচ্ছে কেন? নাজলি হেসে বলে, আপনি ক্রিমিনাল লিডার হয়ে এত বোকা চিন্তা ভাবনা ধরে রেখেছেন। আই নো, আপনি নিজেও জানেন। আপনাকে জ্বালানোর জন্য এইসব বলতাম, যাতে আপনি জ্বলে পুড়ে অতিষ্ঠ হয়ে যান, যাতে মুক্তি দেন আপনার অন্ধকার কুঠুরি থেকে, বিশ্বাসঘাতক জানোয়ার। আরিশ দাঁত পেশে, বালের মহিলা মানুষের বুদ্ধি যে হাঁটুর নিচে, এইটার জ্যান্ত প্রমাণ তুমি। তোমাকে নিয়ে রং তামাশা করার জন্য আরিশ বিয়ে করেনি, এইটা নিকের আদেশ ছিল। তোমার পিছনে অনেক জলাতঙ্ক কুকুর লেগেছিল, এদের থেকে বাঁচানোর জন্য বাগান বাড়িতে বন্দি করে রেখেছি। আর এইসব বিয়ের সাইন, ইটস নর্মাল, এইসবকে মেনে বসে থাকবে? চুক্তির বিয়ে তো তুমি অফার করেছিলে। নাজলি কপাল কুঁচকে তাকিয়ে থাকে, মুখ দেখে বোঝাই যাচ্ছে আরিশের কথা বিশ্বাস হয়নি। মিথ্যা বলতে এসেছেন? আর কি চাই? এমন মিথ্যে কেন বলছেন? আর আমি চুক্তির বিয়ে এই কারণে করতে চাইছিলাম, যাতে আপনার তথাকথিত বউ হয়ে আমার বোনের সান্নিধ্যে যেতে পারি, আপনার সাথে সংসার করার জন্য নয়। আপনাকে যখন চুক্তির কথা বলেছিলাম তখন তো চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমার।
যদি আগে থেকে আমাকে বাঁচানোর ইচ্ছে থাকতো তবে চরিত্র নিয়ে প্রশ্ন কেন তুলেছেন? আরিশ গম্ভীর গলায় বলে, প্রশ্নের বিপরীতে উত্তর দিতে আমি বরাবরই অনাগ্রহী। কেউ প্রশ্ন করলেও রেগে যাই। তবে আজ তোমার প্রশ্নের একটা উত্তর দেওয়া যাক। তোমাকে বিয়ে করার কোনো উদ্দেশ্য ছিল না আমার। তুমি যখন আমার সাথে কথা বলছিলে তখন নিক আমার ফোনে কানেক্ট ছিল। তোমার কথাও সবই শুনেছে। তোমার কথা ঢুকছিল এক কান দিয়ে আর নিকের কথা ঢুকছিল অন্য কান দিয়ে। যখন তুমি বিয়ের অফার করো তখন আমি রেগে যাই। তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বাজে কিছু ঘটিয়ে ফেলতাম। তখন জানতাম তুমি অ্যানির বোন, তাই অনেক কিছু থেকে বেঁচে গেলে। তোমার প্রস্তাব শেষ হতেই নিক জানালো আমি যাতে তোমার প্রস্তাবে রাজি হয়ে যাই। দেন সহজেই রাজি হয়ে গেলাম। নাহলে তোমার কি মনে হয় ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম কোনো কাঁচা খেলোয়াড়? কেউ একটা অফার দিয়েছে আর সেটা হুড়হুড় করে গ্রহণ করে ফেলেছে। আর সেটা যদি হয় মেয়েলি কাজ, সেখানে আমি হাজারবার নাক সিটকাই। নাজলি মাথা ভন ভন করছে, ঠোঁট ভিজিয়ে বলে, আমাকে শত্রুদের থেকে বাঁচানোর উদ্দেশ্যে? আরিশ ঠোঁট চেপে বলে, নিকের শত্রুদের হাতে তোমার কিছু হয়ে গেলে অ্যানি সারা জীবন নিককে ঘৃণা করত। মূলত অ্যানি যাতে কষ্ট না পায় সেজন্য তোমাকে বাঁচিয়েছে। না হলে কে মরলো আর কে বাঁচলো এতে কিছু যায় আসে না। এমনিতেই দিনে কতজন মানুষকে মারি। নাজলি আবারও সমুদ্রের দিকে তাকিয়ে বলে, সাহায্যের জন্য মিস্টার জেবরানকে ধন্যবাদ জানিয়ে দিবেন। জানি ধন্যবাদ দেওয়া উচিত নয় এমন মানুষকে, তবুও মানবতার জোরে দিয়ে দিলাম। এখন আপনি কি জানে মারার জন্য এসেছেন? আরিশ কপাল কুঁচকে বলে, সব আমি করেছি আর তুমি নিককে ধন্যবাদ জানাচ্ছ? মারার জন্য নয়, নিয়ে যেতে এসেছি। নাজলি চট করে তাকায়। আপনি যা বলেছেন সেটার ভিত্তিতেই ধন্যবাদ জানিয়েছি। আপাতত আপনি এখান থেকে যেতে পারেন। আরিশ দাঁত শক্ত করে বলে, গাড়িতে ওঠো নাজলি। নাজলি জেদ দেখিয়ে বলে, আশ্চর্য, আমি কোথায় যাব? আমার বাড়িতে? আপনার বাড়িতে কেন যাব আমি? তোমার উপর থেকে এখনো বিপদ কাটেনি। নাজলি মেকি হেসে বলে, সেটা নিজেই লড়াই করতে পারবো। হায়াত থাকলে দুনিয়ার এমন কারো শক্তি নেই আমাকে প্রাণে মেরে ফেলার। ওপরওয়ালা যেদিন ডাক দিবে সেদিন সব থেকে নিরাপদ জায়গায় দাঁড়িয়েও সাড়া দিতে হবে। আর আপনার থেকে এমন সাহায্য নেওয়ার তো প্রশ্নই আসে না। এক জানোয়ার থেকে বাঁচার জন্য আরেক জানোয়ারের বাড়িতে আশ্রয় নেওয়াটা হাস্যকর। আরিশ ঘন ঘন শ্বাস নিয়ে বলে, নাজলি, তোমার অতিরিক্ত তেরা কথাটা আমার রেগে যাওয়ার প্রধান কারণ। আপনাকে রাগানোর জন্যই তো বলি এইসব। নাজলি কথাটা বলে আর দাঁড়ালো না। আরিশ রক্তচক্ষু নিয়ে তাকায় নাজলির দিকে। বড় বড় পা ফেলে এগিয়ে যায় নাজলির দিকে। পেছন থেকে নাজলির হাতটা মুচড়ে ধরে এক ঝটকায় গাড়ির কাছে নিয়ে আসে। গাড়ির সাথে চেপে ধরে রাগে চিবুক চেপে ধরে বলে, শুনতে পাচ্ছ না আমার কথা নাকি বুঝতে পারছো না? বলেছি আমার সাথে যেতে। হাতের ব্যথায় চোখ দিয়ে পানি চলে এসেছে। নাজলি ভাঙা গলায় বলে, জানোয়ার, ছাড়ুন আমাকে। আরিশ ছাড়ল না। নাজলির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, টাকা নেই, ফোন নেই, পুরো রাত কোথায় ছিলে, কার সাথে ছিলে? নাজলি আরিশের চোখে চোখ রেখে বলে, যেখানেই থাকি আপনাকে কেন বলবো? আরিশ শক্ত গলায় বলে, উত্তর দিতে বলেছি তোমাকে নাজলি, আমাকে হিংস্র হতে বাধ্য করো না। নাজলি মুখ স্বাভাবিক করে বলে, আপনার হিংস্র রূপ ছাড়া আর কোনো রূপ কোনোদিন দেখিও নি। এর থেকেও দ্বিগুণ দেখবে। কোথায় ছিলে তার উত্তর দাও। হোটেলে ছিলাম। আরিশ চেঁচিয়ে ওঠে, হোয়াট? কোন হোটেলে? টাকা ছাড়া হোটেলে কিভাবে থেকেছো? নাজলি ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে, হোটেলে টাকা লাগে না যেতে, বরং টাকা পাওয়া যায়। একজন বলল যেতে, তাই গেলাম। মানে? নাজলির চোখ ছোট ছোট করে তাকায় আরিশের দিকে। ওই যে আপনাদের প্রস্টিটিউট ক্লাবের মেয়েরা যেভাবে যায় ঠিক সেই রকম। নাজলি কথাটা বলে থেমে যেতে পারেনি। তার আগে আরিশ হুট করে গলাটা চেপে ধরে এক হাত দিয়ে গাড়ির কাগজে ঘুষি মেরে চেঁচিয়ে ওঠে, শুয়োরের বাচ্চা! এমন বাক্য বের করলে জবান টেনে রাস্তার লোহা দিয়ে গেঁথে রাখবো। প্রস্টিটিউট ক্লাব আর বেশ্যানগরী মানে চিনিস? কি মনে হয় এতক্ষণ সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে এখানে? জানোয়ারদের নিচে পড়েই মরে যেতি সাথে সাথে। এই চিউনোপুটির মতো শরীর নিয়ে যাবে প্রস্টিটিউট ক্লাবে? ওরা না মারলেও এতক্ষণে আমার হাতে জিন্দা কবর হয়ে যেতি। সত্যি করে বল, কোথায় ছিলি? আমি 2.5 ঘন্টা ধরে এখানে আছি। খবর অনুযায়ী এখানে আছিস, তার মানে আশেপাশের কোনো একটা জায়গায় ছিলি। কার সাথে? নাভিদ? নাভিদ কোথায়? নাজলির দম বন্ধ হয়ে আসার উপক্রম, চোখ দুইটা যেন বেরিয়ে আসবে। দুই হাত দিয়ে আরিশের বুকে ধাক্কা দেয়। আরিশের কোনো হেলদোল না দেখে নাজলি হাঁটু দিয়ে একদম মেইন পয়েন্টে লাথি মারে। তীব্র ব্যথায় সাথে সাথে আরিশ নাক মুখ কুঁচকে ফেলে। নাজলির গলা থেকে হাত সরে যায়। নাজলি গলায় ধরে কাশতে থাকে। নিঃশ্বাস নিতে নিতে বসে যায়। এদিকে আরিশের নাজেহাল অবস্থা।
গাড়ির সাথে হেলান দিয়ে দাঁত কিরমিরিয়ে ধরে। যন্ত্রণায় মুখ লাল হয়ে গেছে। প্রায় 10 মিনিট দুজন একইভাবে থাকে। আরিশ কিছুটা আরাম পেলে নাজলির কবজি ধরে হ্যাঁচকা টান দেয়। নিজের ভবিষ্যতে কিসের শত্রুতা তোমার? বারবার এখানে অ্যাটাক করো কেন? নাজলি এখনো শ্বাস নিচ্ছে। ওর গলা ব্যথা হয়ে গিয়েছে। গলায় আঙুলের দাগ স্পষ্ট। সামান্য কেঁপে বলে, আমার নয় আপনার ভবিষ্যৎ। এটা তো আপনাদের মেইন দুর্বলতা। আপনাদেরকে হুঁশে ফেরানো উচিত। এতে দুই একটা ভবিষ্যৎ নষ্ট হলে কিছু হবে না। আরিশ তেড়ে যায় নাজলির দিকে। নাজলি ভো দৌড় দেয়। আরিশ হতভম্ব হয়ে যায়। সে নিজেও দৌড় দেয় নাজলির পিছন পিছন। নাজলি আরিশের থেকে বাঁচতে ঋদ্ধিমাদের বাড়ির রাস্তা দিয়ে না গিয়ে অচেনা এক পথে যেতে থাকে। নাজলি এমনভাবে লাথি দিয়েছে যে এখন দৌড়াতেও সমস্যা হচ্ছে তার। কিন্তু এরপরও নাজলির পিছু নিতে থাকে। পেছন থেকে জল শক্ত করে বলে, ধরতে পারলে বাথটবে চুবিয়ে মারবো। বালছাল কি হচ্ছে এইসব? আমি কেন দৌড়াচ্ছি? জাহান্নামে যাক এই মেয়ে। অ্যানিকে বিছানায় হেলান দিয়ে এমনভাবে বসিয়ে দেয় যাতে সেলাইয়ের ব্যথা অনুভব না হয়। ফ্লোরে এখনো লোকটার মাথা কাটা লাশ, রক্তে ভাসছে মার্বেল টাইলস। অ্যানির মাথা ঘুরে আসে এত রক্ত দেখে। মাথা ছাড়া লোকটাকে দেখে বমি আসার উপক্রম। অ্যানি নিঃশ্বাস নিয়ে বলে, লাশটাকে সরাননি কেন এখনো? নিক রহস্যময় হেসে বলে, মাই ফাকিং ওয়াইফি। লাশটাকে এখন খণ্ডবিখণ্ড করে আমার সহকারী হান্টার আর শ্যাডোকে খাওয়ানো হবে। অ্যানি ঠোঁট ভিজিয়ে বলে, রাগের মাথায় ছুরি ঢুকিয়ে ফেলার সাহস থাকলেও এমন দৃশ্য দেখার সাহস আমার নেই। প্লিজ দূরে নিয়ে যান এই লাশ। বমি চলে আসবে যে কোনো সময়। নিক নিচের ঠোঁট কামড়ে ধরে বলে, যে রুমে সেই মাদারফাক সাহস দেখিয়েছে সেই রুমে ওর তাণ্ডবলীলা চলবে। অ্যানি চোখ বন্ধ করে বলে, মিনারের সামনে বোম রাখা ছিল, আপনি প্রবেশ করেছেন কিভাবে? নিক গম্ভীর গলায় বলে, নষ্ট করে এসেছি। মানে এত দ্রুত নষ্ট করে ফেলেছেন? নিক চাপাতি হাতে নিয়ে বলে, নো বেবি গার্ল, এই কুত্তার বাচ্চা যখন মিনারে প্রবেশ করেছে তখনই জেনেছি। ইভেন ওর প্রতিটা কার্য কোথায় কোথায় স্পর্শ করেছে এই বীজ। অ্যানি অবাক কণ্ঠে বলে, কিভাবে জেনেছেন? সিসি ক্যামেরা তো সব নষ্ট করে এসেছিল। নিক অদ্ভুতভাবে তাকায় অ্যানির দিকে। শরীরের দূরত্ব আলাদা হলেও 24 ঘন্টা তুমি আমার নজরে থাকো। এখন কিভাবে সেটা এটা না জানলেও চলবে। থেমে, গ্যাংস্টার লিডার তো আর ঘাস কেটে হয়ে যায়নি। বোমের একটা আলাদা আওয়াজ আছে, আর সেটা আমরা কাছে আসলেই বুঝি। বোম নষ্ট করার জন্য আরিশের থেকে বড় মাস্টার মাইন্ডার কেউ আছে নাকি? 10 মিনিট দেরি হয়, ভেতরেই তাণ্ডব চলেছে। এখন আমার ধ্বংস চলবে। আগে খুঁজে বের করব কার লোক। এরপর সেই খেলোয়াড়কে কোনো ছুরির আঘাতে নয়, বরং বিষাক্ত সাপের গর্তে জ্যান্ত কবর দিব। অ্যানির শরীর শিরশির করে ওঠে। সাপ জিনিসটা ভাবতে যেন নিঃশ্বাস ঘন হয়ে আসছে। শুষ্ক ঢোক গিলে বলে, বাহিরে এত গার্ড থাকতে ভেতরে প্রবেশ করলো কিভাবে? নিকের শক্ত গর্জন। শত্রু যখন নিজের লোক হয় তখন চরম শত্রু খুব সহজেই ঢুকতে পারে। যে গার্ড আমার টাকায় নুন ভাত খেত, শালার জিন্দেগি সেই পিছন দিয়ে ছুরিটা ঢুকালো। এর মৃত্যু তো নরকের ন্যায় কঠিন হবে।